আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছি ফারহানা লোপা। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। অক্সফোর্ডের ৩ কোটি ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হবে দেশের জনগণকে। টিকা কেনার বিষয়ে যে সমঝোতা হয়েছে সেটির অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে দেয়া হবে এই ভ্যাকসিন। তবে কবে ভ্যাকসিন আসবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী করোনা সেকেন্ড ওয়েভ মোকাবেলা ও ভ্যাকসিন সংগ্রহের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে মন্ত্রিসভায় আলোচনা করেন। সংক্রমণ বন্ধে মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা করার নির্দেশনা দেন। এভাবে এক সপ্তাহ দেখার পর কারাদণ্ড দেওয়ার মতো কঠোর অবস্থানে যেতে পারে সরকার। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিব মাহমুদ। হাসিব, কবে নাগাদ এই ভ্যাকসিন আসতে পারে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। আপনারা কি জানতে পেরেছেন? এবং বলা হচ্ছে যে ৩ কোটি টিকা বিনামূল্যে দেয়া হবে, সেক্ষেত্রে আসলে কাদেরকে অগ্রাধিকার দেয়া হবে, কারা পাবেন এই বিনামূল্যের টিকা বাংলাদেশে? লোপা, ভ্যাকসিন আসার বিষয় এ বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম মন্ত্রিপরিষদ সচিবের কাছে। তিনি আমাদেরকে এই বিষয়টা স্পষ্ট করতে পারেননি, কিন্তু কিছুদিন আগে স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি বলেছেন যে তারা ধারণা করছেন যে ফেব্রুয়ারি নাগাদ এই ভ্যাকসিনটি বাংলাদেশ পেতে পারে। এখনও কিন্তু করোনার জন্য যে ভ্যাকসিন অক্সফোর্ড যে তৈরি করেছে সেই ভ্যাকসিনটিকে সারা বিশ্বে এখন কিন্তু প্রচলিত হয়নি, তারা ট্রায়াল বেসিসে আছে এবং সেটি ভারতের সেরাম ইনস্টিটিউটের হাত ধরে বেক্সিমকো লিমিটেডের ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে সরকার কিনে আনবে এবং সেইটা বাংলাদেশের জনগণকে দেওয়া হবে। এখন সেক্ষেত্রে আমরা যদি স্বাস্থ্যমন্ত্রীর কথা ধরি, হয়তোবা জানুয়ারির শেষ নাগাদ এবং ফেব্রুয়ারির শুরুতে বা মাঝামাঝি সময় আমরা এই করোনার যে ভ্যাকসিন সেটা পেতে পারি। আরেকটি বিষয় হলো যে এই ভ্যাকসিন ৩ কোটি ভ্যাকসিন কারা পাবে সেই বিষয়টাই আমরা আসলে বারবার জানতে চেয়েছিলাম এবং সেটা বিনামূল্যে কীভাবে পাওয়া সম্ভব হয় সেটিও আমাদের প্রশ্ন ছিল ক্যাবিনেট সচিবের কাছে। উনি যেটি জানিয়েছেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি গাইডলাইন আছে এবং যে নীতিমালার আলোকে বাংলাদেশে এই ভ্যাকসিনগুলো কিনে আনছে। সেই ভ্যাকসিন আসার পর দেশে প্রথমে স্বাস্থ্যকর্মী যারা আছে, ডাক্তার নার্স থেকে যারা আর কি করোনাকালীন সময় ফ্রন্টলাইনার হিসেবে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে সারা দেশবাসীকে, তারা প্রথমে পাবে বলে এটি একদম নিশ্চিত করা গেছে। এবং তার পরপরই দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিভিন্ন সময় করোনা মোকাবিলার ক্ষেত্রে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে যে তারা দায়িত্ব পালন করেছে পেশাগত, তাদেরকে আনা হবে। এবং এর পরবর্তীতে সরকারি কিছু কর্মকর্তা আছে, গণমাধ্যম কর্মী আছে এবং যারা স্বাস্থ্যগত ঝুঁকিতে আছে বয়স্করা, তাদের কথা আমরা জানতে পেরেছি। ক্যাবিনেট সচিব আমাদেরকে এই বিষয়গুলো নিশ্চিত করেছে এবং আশা করা যাচ্ছে যে এই নীতিমালাটা যখন জনসমক্ষে প্রকাশ হবে সেই তার পরপরই আমরা কারা কিভাবে পাবে সেই বিষয়টা নিশ্চিত হবে। যে ইতিমধ্যে ৭০০ কোটি টাকার উপরে এই ভ্যাকসিন আনার জন্য অর্থ মন্ত্রণালয়ের থেকে অনুমোদন দেওয়া হয়েছে এবং সেই টাকাটা ব্যয় করে এই যে ভ্যাকসিনটি আসবে সেটি এই প্রথম ধাপের ভ্যাকসিন। এর পরবর্তী ধাপে যে ভ্যাকসিনগুলো আসবে সেটি আর একটু সময় নেবে এবং এই প্রথম ধাপের ভ্যাকসিন আসার পর দ্বিতীয় ধাপে এই ভ্যাকসিনগুলো কি ফ্রি হবে কি না সেই বিষয়ে এখনও কিন্তু নিশ্চিত করে বলা যায়নি। তবে প্রথম ধাপে ভ্যাকসিনগুলো ফ্রি পাবে জনগণ এবং সেক্ষেত্রে এই ঘুর গাইডলাইন মেনে যারা যারা পাবেন তাদের পরবর্তীতে যেই ভ্যাকসিনের গুলো সংখ্যাগরিষ্ঠতা বিবেচনা করে কাদেরকে দেওয়া হবে সেটি হয়তো ওই গাইডলাইনের মধ্যে চলে আসবে। লোপা, এছাড়া মাস্কের বিষয়ে বলা হয়েছে যে করোনার যে সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে এবং মৃত্যুহার বাড়ছে এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে তারা আরও একটি বিষয়ে লক্ষ্য করছে যে এই আক্রান্তের হার যেন কমানো যায়, মাস্ক পরা যেন বাধ্যতামূলক থাকে, তারা 7 দিন দেখবে এবং তারপরে জরিমানা বাড়ানোর পাশাপাশি তারা জেল দেওয়ার কথাও চিন্তা করছে বলে ক্যাবিনেট সচিব আমাদেরকে জানিয়েছে। লোপা। হাসিব মাহমুদ, আপনাকে ধন্যবাদ। নো মাস্ক নো সার্ভিস কার্যকর করতে বিভিন্ন জেলাতে অভিযান অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন। সকালে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে অভিযান চালায় জেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা। মাস্ক না পরায় এ সময় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। পাশাপাশি মাস্ক পরায় উদ্বুদ্ধ করতে মাস্ক ছাড়া বাসে যাত্রী না তোলার নির্দেশ দেওয়া হয়। করোনা ঝুঁকি এড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রাঙামাটিতে বনরূপা, রিজার্ভ বাজার ও তবলছড়িতে অভিযানে নামে জেলা প্রশাসন। এ সময় মাস্ক না পরায় পথচারী, দোকানি সহ 7 জনকে জরিমানা করা হয়। টাঙ্গাইলে পুরাতন বাসস্ট্যান্ড, নিরালা মোড়, বেবি স্ট্যান্ড সহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় র্যাব। সিরাজগঞ্জে মাস্ক বিতরণ ও জনগণকে সচেতন করতে বিভিন্ন এলাকায় প্রচার চালান সাংস্কৃতিক কর্মীরা।
সরকারের সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে সবাইকে ঘরের বাইরে আসলে মাস্ক পরতে হবে। এই নির্দেশনাটা বাস্তবায়ন করাই আমাদের অভিযানের উদ্দেশ্য। সেই জন্য আমরা নিম্ন আয়ের মানুষদেরকে বিনামূল্যে মাস্ক বিতরণ করছি, তারা মাস্ক ইউজ করে যেন এটার বেনিফিটটা বুঝতে পারে। আর যারা অবহেলার কারণে সামর্থ্য থাকা সত্ত্বেও মাস্ক পরছেন না, তাদেরকেই আমরা ফাইন করছি, যাতে করে ফাইন দেওয়ার ভয়ে হলেও তারা মাস্ক পরেন। নিয়োগ বিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসন সহ 4 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। এতে দেশের বেশিরভাগ এলাকায় টিকা কার্যক্রম বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। 10টি সংক্রামক রোগ নিয়ন্ত্রণে মা ও শিশুদের টিকাদান এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য শিক্ষার জন্য কাজ করছেন 26,000 স্বাস্থ্য সহকারী। 4 দফা দাবি আদায়ে এবার আন্দোলনে নেমেছেন তারা। মঙ্গলবার থেকে চলছে কর্মবিরতি। স্বাস্থ্য সহকারীদের দাবি সংশোধন করতে হবে নিয়োগ বিধি। 16তম গ্রেডের পরিবর্তে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের নিতে হবে 11, 12 ও 13তম গ্রেডে। আমাদের দাবি না মানলে তো আমরা এরকমই করব, আমরা কোনোদিন আর কাজ করবো না, আমরা তো ন্যায্য দাবি করতেছি। নিয়োগ বিধিতে আমাদের টেকনিক্যাল পদমর্যাদা চাই, আমরা আমাদের কাজের স্বীকৃতি চাই, আমরা যে টেকনিক্যাল কাজ করি সেই টেকনিক্যাল কাজের স্বীকৃতি আমরা চাই। যেখানে সারা বাংলাদেশে বিভিন্ন ডিপার্টমেন্ট বন্ধ ছিল, আমরা স্বাস্থ্য অধিদপ্তর আন্ডারে আমরা কাজ করেছি, কিন্তু আমরা আজ পর্যন্ত 22টি বছর অপেক্ষা করার পরও আমরা কোনো আমাদের ন্যায্য দাবি আমরা ফিরে পাই নাই। স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে দেশের 1,20,000 অস্থায়ী টিকাদান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশিরভাগেই অনেক সেবা বন্ধ। এতে প্রতিদিন কমপক্ষে 40 থেকে 45,000 মা ও শিশু টিকা থেকে বঞ্চিত হচ্ছেন। এনাদের কর্মবিরতি, যার জন্য টিকা দিতে পারতেছে না, এই জন্য বাচ্চাকে নিয়ে ফেরত চলে যাচ্ছে বাসায়। বিশেষ করে ইপিআই কার্যক্রম অত্যন্ত ব্যাহত হচ্ছে। বেশ কয়েকটা সেশন আমরা ড্রপ হয়ে গেছে অলরেডি। সারা দেশে 9 মাস থেকে 11 বছরের নিচে প্রায় 3 কোটি শিশুকে হামরুবেলার টিকা দেয়া হবে 5 ডিসেম্বর। দাবি আদায় না হলে এ কর্মসূচিতে অংশ না নেওয়ারও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। খুব দ্রুত করোনা ভ্যাকসিন বাংলাদেশে ঢুকবে। যদি আমরা এই ক্যাম্পেইন না করি তাহলে এই করোনা ভ্যাকসিন রাখা খুব ব্যাঘাত ঘটে যাবে, রাখার মতো কোনো জায়গা নাই। আমরা অবশ্যই কাজে ফিরে যেতে চাই। সেক্ষেত্রে কর্তৃপক্ষকে আমাদের দাবির বিষয়টি তাদের বিবেচনা করতে হবে। দাবির সঙ্গে একমত হলেও স্বাস্থ্য অধিদপ্তর বলছে হামরুবেলার কর্মসূচিকে লক্ষ্য করে স্বাস্থ্য সহকারীদের আন্দোলন দুঃখজনক। স্বাস্থ্য ব্যবস্থাকে জিম্মি করে তারা দাবি আদায় করবে, এটা আমরা একেবারেই পছন্দ করছি না। তাদেরকে আমরা বুঝিয়েছি যে সামনে এমআর ক্যাম্পেইন আছে, তোমরা এই ক্যাম্পেইনটা করো, কার্যক্রম বিপিআই কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করো। আমরা অবশ্যই তাদের দাবি নিয়ে আমরাও কাজ করব। আগামী বছরের শুরুতে করোনার ভ্যাকসিন দেশে আসার কথা। জানা গেছে হামরুবেলার টিকা সময় মতো দিতে না পারলে করোনার ভ্যাকসিন সংরক্ষণে দেখা দিতে পারে জটিলতা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিয়োগ বিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসন সহ 4 দাবিতে 5ম দিনের মতো চলছে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি। এতে টিকাদান কর্মসূচি, প্রসূতি সেবা সহ মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের সব ধরনের কাজ বন্ধ রয়েছে। বগুড়া 12 উপজেলার 27টা কেন্দ্রে সকাল থেকে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। এতে টিকা দিতে আসা অনেকেই ফিরে যায়। চট্টগ্রামের 15 উপজেলায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির জেরে বন্ধ আছে সেবাদান কার্যক্রম। চট্টগ্রামের প্রায় 22 লাখ শিশুর টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। টাঙ্গাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্মবিরতি শুরু হয়। এছাড়া মানিকগঞ্জ, ঝিনাইদহ, শরীয়তপুর, নাটোর, পাবনা, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। গত 26 নভেম্বর থেকে কর্মবিরতি শুরু করেন তারা। আমরা চাই এটা যেন তাড়াতাড়ি সমাধান হয়, ওনারা যেন কেন্দ্রতে ফিরে যায় টিকে দিতে। আমাদের তো খুব অসুবিধা হইতেছে, আমরা বাচ্চাদেরকে নিয়ে আসি ফিরে যাইতেছি। আমাদের নিয়োগ বিধিতেও সমস্যা আছে, নিয়োগ বিধি সংশোধন করবেন। আমাদের 1 জুলাই থেকে আমাদের ট্রেনিং শুরু করবেন। আমাদের 3টা মেইন দাবি এবং বেতন বৈষম্য, যেটা বেতন বৈষম্য দূরীকরণ করবেন। যতদিন পর্যন্ত আমাদের জিও না হবে সে পর্যন্তই চলবে আমাদের এই আন্দোলন।
এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, পঞ্চম দিনের মতো হয়ে গেল যেখানে গর্ভবতী নারী শিশুরা টিকা থেকে বঞ্চিত হচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে আসলে কোনো পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, কর্মবিরতিতে যারা আছেন তারা কি বলছেন? এখানে মূলত যে বিষয়গুলো এই সমস্যা সমাধানে যে আলোচনা সেটি স্বভাবতই ঢাকায় অর্থাৎ রাজধানীতে এগুলো হবে, এবং কারণ হচ্ছে এই সংগঠন অর্থাৎ এই স্বাস্থ্য সহকারী এবং পরিদর্শকরা যেই সংগঠন তাদের কেন্দ্রীয় সংগঠনের এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করছে, এবং তাদের নেতা নেত্রীরা কিন্তু ঢাকায় অবস্থান করছে, এবং সেখান থেকেই সরকারের যে কর্তৃপক্ষ বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যে কথাবার্তা সেটি ঢাকাতেই হবে। অর্থাৎ এখানে যে কর্মবিরতি পালন করা হচ্ছে সেটি একেবারেই তাদের কেন্দ্রীয় কর্মসূচি, এবং সারা দেশে যে ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে সেই কর্মসূচি তারা এখানে অংশগ্রহণ করছে। তবে চট্টগ্রামের পরিস্থিতি যদি আমি একটু বলতে চাই তাহলে মূলত চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যেহেতু এই স্বাস্থ্যসেবা কার্যক্রমটি সিটি কর্পোরেশনের আওতাধীন বা সিটি কর্পোরেশন পরিচালনা করে, তাই এখানে সিটি কর্পোরেশন এলাকায় এই ধরনের অর্থাৎ এই কর্মবিরতি হচ্ছে না বা কর্মবিরতির ফলে কোনো ভোগান্তিও তৈরি হচ্ছে না। এবং চট্টগ্রামে যে 15টি উপজেলা আছে সেই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও কিন্তু যথারীতি কার্যক্রম চলছে। তবে উপজেলাগুলোতে যে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং ইউনিয়নগুলোর অধীনে আমরা কথা বলেছি যে মূলত এই প্রত্যেকটি ইউনিয়নে 6 থেকে 8টি ভাগে ভাগ করে টিকাদান কর্মসূচি চালানো হয়। সেই টিকাদান কর্মসূচি কার্যক্রম ব্যাহত হচ্ছে, এবং প্রতিদিন চট্টগ্রামে অন্তত 2 থেকে 2.5 হাজার শিশুকে এই বিভিন্ন টিকাদান কেন্দ্রগুলোতে ইউনিয়ন ভিত্তিক টিকাদান কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হয়। সেই কার্যক্রমটি এখন বন্ধ রয়েছে, এবং এর ফলে যেটি হচ্ছে যে এই প্রতিদিন যদি 2 থেকে 2.5 হাজার শিশুর টিকাদান কার্যক্রম ব্যাহত হয় তাহলে কিন্তু এই 5 দিনে সেটি 10,000-এর উপর পার হয়ে গেছে, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে সিভিল সার্জন অফিস থেকে। তবে এই বিষয়ে আলোচনার যে প্রেক্ষাপট সেটি সিভিল সার্জন এবং অন্যান্য যে এখানে যারা আন্দোলনকারী আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন এটি পুরোপুরি ঢাকা কেন্দ্রিক আলোচনাটি, যেহেতু এটি কেন্দ্রীয় কর্মসূচি সেখান থেকে যদি কোনো দৃষ্টি ঘোষণা আসে এবং বা সাংগঠনিকভাবে যদি তাদের কোনো ঘোষণা আসে তাহলেই তারা এখানে কর্মবিরতি প্রত্যাহার বা কাজে ফিরে যাওয়ার ঘোষণাটি তারা দিবেন বা এখানে ফিরে যাবেন। চট্টগ্রাম থেকে সহকর্মী অনুপম সিং জানাচ্ছিলেন স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির বিষয়ে। সে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনায় আরও 35 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 24 এবং নারী 11 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 6,644 জনের। 118টি ল্যাবে 24 ঘন্টায় 15,342 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,525 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 16.43%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,64,932 জনে। একদিনে 2,549 জন সহ এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন 3,80,711 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 81.89%। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিশু সোয়াইব হত্যা মামলায় 3 জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 1-এর বিচারক শেখ রাজিয়া সুলতানা এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ফজল মুন্সি, রাজু মিয়া ও জসিম। এছাড়া নাসির উদ্দিনকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রহিম জানান 2013 সালের 20 ফেব্রুয়ারি পাখির প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয় শিশু সোয়াইবকে। 6 দিন পর নির্মাণাধীন ভবনের পাশ থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় 13 জনের বিরুদ্ধে মামলা হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যবসায়ী মুকুল হত্যা মামলায় 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এদের মধ্যে একজন পলাতক। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রবিউল ইসলাম 6 আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 2015 সালের জানুয়ারিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা করা হয় মুকুলকে। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আসামিদের ডিএনএ নমুনার সাথে ঘটনাস্থলের ডিএনএর মিল পাওয়া গেছে। রোববার ডিএনএ প্রতিবেদন শাহপরান থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্যের হাতে পৌঁছেছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ABM আশরাফুল্লাহ তাহের এই প্রতিবেদন পৌঁছে দেন। গত 1 অক্টোবর ও 3 অক্টোবর 2 দিনে এই মামলায় গ্রেপ্তার 8 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের পর পাঠানো হয় ঢাকায়। সেখান থেকে নমুনা পরীক্ষার প্রতিবেদন প্রথমে আদালতে পৌঁছায়। পরে এই প্রতিবেদন রোববার তদন্ত কর্মকর্তার হাতে আসে। আসামিদের সঙ্গে মিলেছে নমুনাও।
ডিএনএ পরীক্ষা হয় মামলার প্রধান আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, শাহ মাহবুবুর রহমান রনি, রাজন মিয়া, আইনউদ্দিন, মাহফুজুর রহমান ও তারিকুল ইসলামের। গত 25 সেপ্টেম্বর এমসি কলেজে স্বামীর সাথে বেড়াতে গিয়ে ছাত্রলীগ কর্মীদের মাধ্যমে ধর্ষণের শিকার হন গৃহবধূ। মামলায় গ্রেপ্তার 8 আসামি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ডোপ টেস্টে মাদক সেবনের বিষয় প্রমাণিত হওয়ায় কুষ্টিয়া জেলায় কর্মরত 8 পুলিশ সদস্যকে চাকুরিচ্যুত করা হয়েছে। এদের মধ্যে 2 জন উপপরিদর্শক, 2 জন সহকারী উপপরিদর্শক এবং বাকিরা কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সন্দেহভাজন ও গোয়েন্দা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 2019 সালের মে মাসে প্রথম কয়েকজন পুলিশ সদস্যের ডোপ টেস্ট করানোর নির্দেশ দেন। পরীক্ষায় এসব সদস্যের নিয়মিত মাদক সেবনের রিপোর্ট আসে। এরপর গত 1.5 বছরে পর্যায়ক্রমে 11 জনের ডোপ টেস্ট করা হয়, যার মধ্যে 9 জনের মাদক সেবনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এদের মধ্যে 8 জনকে চাকুরিচ্যুত করা হয়েছে। এছাড়া এক সার্জেন্ট সহ 2 জনের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। আমরা বেশ কিছু লোককে আমরা ডোপ টেস্ট করিয়েছি এবং এই ডোপ টেস্টে আমরা 10 জনকে পজিটিভ পেয়েছি। তো 10 জনকে পজিটিভ পেয়েছি, তার ভিতরে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার পরে অলরেডি 8 জনকে চাকরিচ্যুত করা হয়েছে, যার মধ্যে 2 জন সাব ইন্সপেক্টর আছেন, 2 জন এএসআই আছেন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, আর আছে 4 জন আছে কনস্টেবল, আর 2 জনের বিভাগীয় মামলা অলরেডি ইন প্রসেস, তারা বিভাগীয় মামলা অলরেডি চলছে। ফেনী কারা ফটকে ধর্ষণ মামলার ভুক্তভোগীর সাথে বিয়ে হওয়া আসামি জিয়াউদ্দিনকে 1 বছরের জন্য জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। আদেশে আদালত বলেছে, জামিনে থাকা 1 বছরের মধ্যে যদি প্রতারণার কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে সেই অনুযায়ী পদক্ষেপ নেবে বিচারিক আদালত। আদালত শুনানিতে বলেন, নারীবাদী সংগঠনরা এ বিয়ে নিয়ে যে নেতিবাচক মন্তব্য করেছেন তা অনুচিত। সামাজিক ভারসাম্য রক্ষায় এ ধরনের আদেশ দেওয়া হয়েছে। এর আগে গত 19 নভেম্বর ফেনীর কারাগারে আসামি জিয়াউদ্দিনের সঙ্গে বিয়ে হয় ওই নারীর। মামলার আসামি জিয়াউদ্দিনের বাড়ি ফেনীর সোনাগাজীর 8 নম্বর চর দরবেশ ইউনিয়নের দক্ষিণ পশ্চিম চর দরবেশ গ্রামে। গত 27 মে ভোরে একই ঘরে অবস্থান করা অবস্থায় গ্রামবাসী জিয়া ও অভিযোগকারী মেয়েটিকে আটক করে। স্থানীয়রা 2 জনকে বিয়ে দিতে চাইলে ছেলের বাবা আবু সুফিয়ান মেম্বার রাজি হননি। সেদিন মেয়েটি সোনাগাজী থানায় ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ একই দিন গ্রেপ্তার করে জিয়াকে। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর বিচারিক আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করে আসামি। গত 1 নভেম্বর হাইকোর্ট ওই মেয়েকে বিয়ে করলে জামিনের বিষয়টি বিবেচনা করা হবে বলে আদেশ দেন। আদেশের পরই ফেনী জেলা কারাগারে তাদের বিয়ে হয়। রিপোর্ট উপর ভিত্তি করে মামলার গুণাগুণ সবকিছু অবজারভেশনে নিয়ে মহামান্য হাইকোর্ট আসামিকে 1 বছরের জন্য জামিন দিয়েছে। এই বিয়েতে আগেও অসম্মত ছিলাম না, কিন্তু এই সামান্য ভুল ত্রুটির কারণে হয়তো মামলার দিকে চলে গেছে আর কি। মেয়েও বারবার আবেদন করছে বিয়ের জন্য, ছেলেও একমত, তাই বলে আমিও একমত হয়েছি, আমিও খুশি। চট্টগ্রামে র্যাবের অভিযানে ডাকাত দলের সর্দার সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে চাঁদগাঁওয়ে র্যাব 7 কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। এ সময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল জানান, গত 27 নভেম্বর রাতে চকরিয়ায় সৌদিয়া পরিবহনের একটি বাসে ডাকাতি হয়। এ সময় ডাকাতের হামলায় গুলিবিদ্ধ 2 জন সহ 15 যাত্রী আহত হয়। এ ঘটনায় মামলার পর গতরাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 6 জনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় লুট করা বিভিন্ন সরঞ্জাম, অস্ত্র, গুলি। এদিকে গোপন খবরে ডাকাতির প্রস্তুতির সময় কুষ্টিয়ায় ভেড়ামারা উপজেলার 12 মাইল এলাকা থেকে আটক করা হয়েছে আন্তঃজেলা ডাকাত দলের 3 সদস্যকে। জেলা পুলিশ সুপার SM তানভীর আরাফাত জানিয়েছেন, কিছুদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ছিনতাই ও ডাকাতি হচ্ছিল। প্রযুক্তির সহায়তায় এই চক্রের 3 জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় অস্ত্র, গুলি, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক ও নগদ অর্থ। অস্ত্র আছে, 2টি পিস্তল আছে, এইগুলো মোবাইল ফোন, টাকা, তারা ডিফেন্স রিল খায় এবং তারা দেখেন ওখানে আর্মির সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর যদিও ওটা বাংলাদেশ সেনাবাহিনীর না, জ্যাকেট না, কিন্তু লোগো তারা লাগিয়েছে। মানিকগঞ্জ পৌর এলাকায় হঠাৎ করে বেড়ে গেছে চুরি ডাকাতির ঘটনা। জানালার গ্রিল ও ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে চুরি হচ্ছে অহরহ। ভুক্তভোগীরা বলছেন, চুরি ডাকাতি ঠেকাতে পুলিশের টহল পর্যাপ্ত নয়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে দাবি পুলিশের।
19 নভেম্বর রাত মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাসরা 4 রাস্তার মোড়ে একটি ইলেকট্রনিক্সের দোকানের সামনে পিকআপ ভ্যান নিয়ে আসেন 3 ব্যক্তি। তালা ভেঙে চুরি করা হয় মালপত্র। পরে একই কায়দায় লুট করা হয় লঞ্চঘাট এলাকার 4টি দোকান। ভোর 6টার দিক দিয়ে এসে দেখি যে এরকম আমার দোকানের তালা ভাঙা, 60-65 হাজার টাকার জিনিস আমার দোকান থেকে চুরি হয়েছে আর কি। এর আগে 26 অক্টোবর পূর্ব দাসরার কালীখোলা এলাকায় একটি ফ্ল্যাটের গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটে। পৌর এলাকায় বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে এমন একের পর এক চুরির ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা। সকালে এসে দেখলাম যে সবকিছু চোরানো, রান্নাঘরের জানালাটা ভাঙা ছিল, 3 ভরি গহনা ছিল, 1.5 লাখ টাকা ছিল। স্থানীয়দের অভিযোগ, চুরি ডাকাতির মতো অপরাধ ঠেকাতে পুলিশের টহল পর্যাপ্ত নয়। রাত্রে তো সর্বোচ্চ পাহারা দেওয়ার কথা, কিন্তু টহল পুলিশ ওইভাবে হয়তো দেয় নাই দেখে আইন শৃঙ্খলার অবনতির কারণে এটা হয়েছে। তবে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এমন অভিযোগ মানতে নারাজ পুলিশ কর্মকর্তারা। তারা বলছেন, করোনাকালে ছোটখাটো অপরাধীরা জামিনে বেরিয়ে চুরির ঘটনা ঘটাচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা অনেক বড় বড় চোরের চক্র এবং চোরদেরকে ধরে তাদের কাছ থেকে মালামাল উদ্ধার করেছি। যেহেতু করোনাকালীন সময়ে অনেককে জামিন দেওয়া হয়েছে ছোটখাটো অপরাধের জন্য, এই অপরাধীরাই আসলে এরকম ছিচকে চুরিগুলা করছে। ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী গত 6 মাসে পৌর এলাকার বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটেছে অন্তত 15টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন 3 জন। সোমবার টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আনসার সদস্য সানোয়ার হোসেন ও সবুজ মিয়া। 2 জনের বাড়ি গোপালগঞ্জে। এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, একটি টোব্যাকো কোম্পানির 4টি কাভার্ড ভ্যান ও একটি মাইক্রোবাস ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। এলেঙ্গা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সাথে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা 2 জন নিহত ও 3 জন আহত হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বান্দরবানের চিম্বুক পাহাড়ে 5 তারকা হোটেল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার কয়েকটি ছাত্র সংগঠন। সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে যোগ দেন সাধারণ মানুষও। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পাহাড়ের ম্রো সম্প্রদায়ের ভূমি বেদখল ও তাদের উচ্ছেদ করে এই হোটেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পাহাড়িরা নিজ ভূমিতে পরবাসী হয়ে পড়ছে। অবিলম্বে পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সুরক্ষায় রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। তাদের অভিযোগ, সেনা কল্যাণ ট্রাস্ট ও শিকদার গ্রুপ বান্দরবানে ওই 5 তারকা হোটেল নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে। নওগাঁর আত্রায়ে শুটকির উৎপাদন বাড়লেও লোকসানের শঙ্কায় চাষি ও ব্যবসায়ীরা। করোনার কারণে ভারতে রপ্তানি বন্ধ থাকায় বিপাকে রয়েছেন তারা। মৎস্য কর্মকর্তারা বলছেন, ক্ষতি পোষাতে সরকারি প্রণোদনা প্রয়োজন। 4 দফা বন্যায় নওগাঁর আত্রাইয়ের পুকুর ও জলাশয়ে এবার নানা প্রজাতির দেশীয় মাছের বিচরণ বেড়েছে। এ কারণে আত্রাইয়ে মিলছে বিপুল পরিমাণ মাছ। ব্যস্ততা বেড়েছে শুটকি পল্লীর বাসিন্দাদের। আত্রাইয়ের শুটকির কদর রয়েছে দেশজুড়ে, তবে সবচেয়ে বড় বাজার ভারত। কিন্তু এবার করোনার কারণে ভারতে রপ্তানি বন্ধ থাকায় লোকসানের মুখে চাষি ও ব্যবসায়ীরা। একটু সমস্যা আমাদের হচ্ছে, যেমন এই মাছটা বেশিরভাগ যায় হলো ইন্ডিয়াতে, কিন্তু ইন্ডিয়া এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো অর্ডার দেয় নাই যে মাছ নেবে কিনা। বড় পুঁটি 120 থেকে 150 টাকা, আর খোলসা পুঁটি এগুলা বিক্রি হচ্ছে 100 টাকা, আর চান্দা 110 টাকা। অনেক পয়সা খরচ করে আমাদের মাছ নিয়ে যেতে হচ্ছে সৈয়দপুরে। এখন সৈয়দপুরে যদি ইন্ডিয়াতে মাছ ইম্পোর্টে যদি যায় তাহলে আমাদের ভাগ্য একটু ভালো হবে, আর যদি না যায় তাহলে তো একবারে আমরা শেষ। উপজেলা মৎস্য কর্মকর্তা জানালেন, ক্ষতি পোষাতে সরকারি সহায়তা ও শুটকি সংরক্ষণের ব্যবস্থা করা হবে। যেমন এই সময় তাদের খুব পিক সিজন যাচ্ছে, মাছ অনেক মাছ কিনতে হচ্ছে, এখন ওদের টাকা দরকার। তারা অনেক উচ্চ মূল্য সুদে বিভিন্ন থেকে তারা সুদ দিচ্ছে। এটার পরে তারা কিন্তু এই সুদগুলো পরিশোধ করতে হয়। সেখানে আর্থিক একটা সুযোগ পাইলে খুব ভালো হতো। এবার আত্রাইয়ে প্রায় 8 কোটি টাকা শুটকি মাছ বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গার্মেন্টসের ঝুট কাপড় জোড়া লাগিয়ে কম্বল বানিয়ে স্বাবলম্বী হচ্ছেন সিরাজগঞ্জের কাজীপুরের কয়েক হাজার মানুষ। কম দাম আর ভালো মানের হওয়ায় এখানকার কম্বলের চাহিদা রয়েছে সারা দেশে। প্রতিদিন কম্বল কিনতে ভিড় করছেন দেশের বিভিন্ন স্থানের পাইকাররা।
যমুনা বেষ্টিত উপজেলা সিরাজগঞ্জের কাজীপুর ভাঙন কবলিত এলাকার মানুষের উপার্জনের অন্যতম উৎস ঝুট কাপড়ের তৈরি কম্বল। এই কম্বল বিক্রির টাকা দিয়ে জীবন চলে কাজীপুরের প্রায় 20,000 মানুষের। কাজীপুরের শিমুলদার, ঢেকুরিয়া, কুনকুনিয়া, ছালাভরা সহ বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে কম্বল তৈরির ছোট বড় শতাধিক কারখানা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থীও কাজ করছেন এসব কারখানায়। যে টাকা পয়সা পাই ওই টাকা পয়সা দিয়ে সংসারের উন্নতির মধ্যে বেটা স্বল্প নিয়েছি, ছেলে মেয়েদের পড়াই। সেই 4 থেকে 5টি মাস আমরা এই কম্বল সেলামের মধ্যে ব্যস্ত থাকি। মাত্র 150 থেকে 1000 টাকার মধ্যে ভালো মানের পণ্য তৈরি করায় এখানকার কম্বলের চাহিদা রয়েছে দেশব্যাপী। তাই শীত শুরুর সাথে সাথেই কম্বল কিনতে ভিড় করছেন বিভিন্ন জেলার পাইকাররা। আমি টাঙ্গাইল থেকে আসছি, এখান থেকে আমি কম্বল নিয়ে পাইকারি খুচরা বিক্রি করি। নাটোর থেকে আসছি সিরাজগঞ্জ কাজীপুরে কম্বল কিনতে এই প্রথম, এবং এখানকার কম্বল ভালো। প্রায় 2 যুগ ধরে গড়ে ওঠা এই শিল্পের প্রসার ঘটাতে সরকারি পৃষ্ঠপোষকতা ও স্বল্প সুদে ঋণের দাবি ব্যবসায়ীদের। যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদেরকে যেন ঋণ দেওয়া হয়, ক্ষুদ্র ঋণ দেওয়া হয়। যদি ঋণ দেয় আমরা ভালো থাকবো, ভালো ব্যবসা করবো, কাজীপুরের মানুষ ভালো থাকবে। সরকারের কাছে জোর দাবি থাকবে এই শিল্পের সাথে যারা জড়িত তাদেরকে স্বল্প সুদে ঋণ প্রদান করা এবং এখানে একটা ব্যাংক স্থাপন করা। ব্যবসায়ীদের নিরাপত্তা, বিভিন্ন এলাকায় কম্বল ব্যবহারে উদ্বুদ্ধকরণ সহ এই এলাকায় ব্যাংক স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। সার্বিক সহায়তায় আমরা এখানে একটা কমার্শিয়াল ব্যাংকের শাখা পেয়েছি, অচিরে হতে কাজ শুরু হবে। তখন তো তারা এখান থেকে লোন নিয়ে তারা এই ব্যবসাকে আরও বিকশিত করতে পারবে। শীত মৌসুমে প্রতিদিন প্রায় 50,000 টাকার কম্বল বিক্রি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে 16 দিনের প্রচারণা শুরু করেছে লাইট হাউস নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এই উপলক্ষে সকালে কক্সবাজার শহরে প্রচার অভিযান চালায় প্রতিষ্ঠানটি। এরপর শহরের বিশেষায়িত স্কুল অরুণোদয়ের হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফোরকান আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমান ও সংস্থার প্রধান নির্বাহী হারুনুর রশিদ। এ সময় বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলে একযোগে কাজ করার আহ্বান জানান। সভা শেষে সংস্থাটির বিভিন্ন কার্যক্রমের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হয়েছে মণিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব মহা রাসলীলা। নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় আজকের আনুষ্ঠানিকতা। করোনার কারণে এবার উৎসবকে ঘিরে মেলার আয়োজন হচ্ছে না, তবে রাসলীলার মূল আনুষ্ঠানিকতা পালন করছে মণিপুরী সম্প্রদায়। বর্ণিল পোশাকে শিশুরা পরিবেশন করেছেন নৃত্য, হয়েছে মণিপুরী সঙ্গীত ও নৃত্যনাট্য। তরুণদের পরিবেশনায় কৃষ্ণ অভিসার, রাধা গোপী অভিসার শুরু হবে মধ্যরাত থেকে। প্রতি বছর কার্তিক তিথিতে কমলগঞ্জের আদমপুর মাধবপুরে রাসমেলার আয়োজন করা হয়। এবছর বসেছে 178তম আয়োজন। যত্নের অভাবে মরতে বসেছে 500 বছরের প্রাচীন তেঁতুল গাছ। এরই মধ্যে শুকিয়ে গেছে বৃক্ষটির অগ্রভাগ। কাণ্ডের কাছে অনেক জায়গায় ধরেছে পচন। চাঁপাইনবাবগঞ্জের নাচলের এই গাছটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা ও বন্যপ্রাণী এবং পাখিদের অভয়াশ্রম সহ ইকো পার্ক গড়ে তোলার দাবি স্থানীয়দের। ডালপালা ছড়িয়ে 500 বছর ধরে এখনও নিজের অস্তিত্ব জানান দিচ্ছে তেঁতুল গাছটি। এই গাছটির কারণেই নাচলের সরলা গ্রাম সারা দেশেই পরিচিত। প্রাচীন এই গাছ দেখার জন্য আনাগোনা লেগেই থাকে এই এলাকায়। এদিকে গাছের অগ্রভাগ প্রায় শুকিয়ে যাচ্ছে। বর্ষায় গাছের কোটরে জমে থাকা পানিতে পচে যাচ্ছে কাণ্ড। এ অবস্থায় গাছটিকে বাঁচিয়ে রাখতে প্রয়োজনীয় চিকিৎসা ও দেখভাল জরুরি বলে মনে করেন স্থানীয়রা। সরকারি যদি এর কোনো ব্যবস্থা না থাকে তাহলে এটা অবশ্যই একসময় হয়তো ধ্বংস হয়ে যাবে। এখন গাছ উপর থেকে পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে, ডাল ডুল ভেঙে যাচ্ছে। সরকার এখন পদক্ষেপ নেই এই গাছের জন্য, যে গাছটা কিভাবে রক্ষণ হবে। পানি টানি হলে রাস্তাটা বন্ধ হয়ে যায় কাদার সময়, কারণ গাড়ি টাড়ি আসতে পারে না, এটা একটা সমস্যা। তো রাস্তাটা হয়ে গেলে গাছের জন্য একটা ভালো হয়, মানুষের আশাটা এখানে ভালো হয়। মূল সড়ক থেকে 1 কিলোমিটার ভেতরে অবস্থান তেঁতুল গাছটির, কিন্তু সেখানে যাওয়ার পাকা সড়ক নেই, ফলে বিপাকে পড়েন দর্শনার্থীরা। সড়ক নির্মাণ ও গাছটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। সরজমিনে দেখে যদি ওনার ট্রিটমেন্টের প্রয়োজন হয় আমরা হয়তো হর্টিকালচারের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে নিয়ে এসে দেখাবো। গাছটাকে আমাদের সুরক্ষা করতে হবে, এটা আসলেই একটা আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবেই আমি মনে করি।
বড় এবং উঁচু হওয়া এই তেঁতুল গাছ বন্যপ্রাণী ও পাখিদের অভয় আশ্রম। তাই পাখি গাছটি সংরক্ষণ জরুরি বলছেন পরিবেশবাদীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত সারা দেশে বয়ে যেতে পারে কয়েকটি শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা না থাকায় এবার দেশে শীতের প্রকোপ কম থাকবে। তবে হিমালয়ের পাশের জেলাগুলোতে শীতের প্রকোপ একটু বেশি থাকতে পারে। হিমালয়ের পাদদেশ থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা হয়ে দেশে আসছে হিম বাতাস। এর ফলে পঞ্চগড়, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায় এখন থেকেই বেশি শীত অনুভূত হচ্ছে। 28 নভেম্বর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। উত্তরের জেলাগুলোতে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কুয়াশার সাথে হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসে বাড়ছে দুর্ভোগ। কুয়াশা বেশি পড়ছে আর আপনার এই ঠান্ডা ভালোই পড়ছে। আপনার শীত বেশি পড়ার কারণে একটু আমরা নিম্ন শ্রেণীর মানুষ একটু কষ্ট পাচ্ছি। আবহাওয়া অফিস বলছে তেঁতুলিয়ায় 2018 সালের 6 জানুয়ারি দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 2.6 ডিগ্রি সেলসিয়াস। তবে এবার তাপমাত্রা এত কমবে না। সর্বনিম্ন তাপমাত্রা যখন বাংলাদেশে ছিল একবার, ওরকম হওয়ার সম্ভাবনা আমরা এখনো দেখছি না, ওরকম টেম্পারেচার হওয়ার। কিন্তু মানুষ ঠান্ডার অনুভূতি একটু কম পাবে, কারণ আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্যটা এখনো আছে। আবহাওয়া অফিস বলছে সম্প্রতি আন্দামান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নিভার দেশে আঘাত হানতে পারে এমন আশঙ্কা থাকলেও তা ভারতে আঘাত হানে। ফলে শীতের মৌসুমে ঠান্ডা বাতাস ও বৃষ্টি থেকে রক্ষা পেয়েছে দেশ। সেই সাথে পূর্ব আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, সেটিরও বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই। তাই এবার শীতে তাপমাত্রা রেকর্ড পরিমাণ কমার সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। সমুদ্রে কোনো লো প্রেশার নাই, তখন করে কি আমাদের এই সময় যে বাতাসটা উত্তর পূর্ব দিক থেকে চলে আসে, যে উত্তর পূর্ব তো হিমালয়, সেখানে প্রচুর ঠান্ডা বরফ, সেই বরফের পাশ থেকে ঠান্ডা বাতাসটা যখন বাংলাদেশের উপর থেকে প্রবাহিত হয় তখনই এই শৈত্যপ্রবাহটা চলে আসে। ঢাকায় নভেম্বরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 17 ডিগ্রি সেলসিয়াস। তাই ঢাকায় এখনও শৈত্যপ্রবাহ দেখা যায়নি বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। কর্মকর্তারা জানান, তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে গেলে তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ, 8 ডিগ্রির নিচে গেলে মাঝারি শৈত্যপ্রবাহ ও 6 ডিগ্রির নিচে গেলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। সেক্ষেত্রে এবার দেশে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা অনেক কম বলেও জানায় আবহাওয়া অফিস। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।